নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা কখনো এইভাবে প্রেসার কুকারে টুথপেস্টের ব্যবহার করেছেন? ছুরি বটি ছাড়াই কখনো আপনারা সবজি কেটে দেখেছেন? ঘন্টার কাজগুলো সংসারের মিনিটেই শেষ করতে পারবেন। চলুন এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে সাদা এই ধরনের জামা কাপড়গুলো থাকে না, অনেক সময় কি হয়, এই যে এই ধরনের সাদা জামা কাপড়গুলো দেখা যায় বাচ্চারা স্কুলের ড্রেসেই হোক বা আমাদেরই ভুলবশত হয় যে পেনের দাগ লেগে যায়। এই যে পেনের কালির দাগ দেখবেন সাদা জামা কাপড়ে দেখতেও বাজে লাগে, আর এই জামা কাপড় থেকে সহজে কিন্তু পেনের কালির দাগ তোলাও যায় না। অনেকটা সময় ধরে আমাদের ঘষতে ঘষতে তুলতে লাগে, সময়ও লাগে, খাটনিও করতে হয়। তাই কোনো রকম সাবান, ডিটারজেন্ট পাউডার কিচ্ছু দিয়ে ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না। এখানে আমি নিয়ে নিয়েছি ডেটল কিংবা স্যাভলন, কোনো একটা কিছু নিয়ে নিন। যেখানে পেনের কালির দাগটা লেগেছে সেই জায়গায় দেখুন ডেটল দিয়ে আমি এইভাবে আঙুলের সাহায্যে একটু ডলে নিচ্ছি। কোনো রকম ব্রাশ বা কিচ্ছু ব্যবহার করতে লাগবে না, 1 মিনিটও সময় লাগবে না। শুধু পেনের দাগ নয়, যে কোনো কালির দাগও আপনারা খুব সহজে ডেটল কিংবা স্যাভলন ব্যবহার করে তুলে ফেলতে পারেন। কিছু সময় ডলে নেওয়ার পর আমি জায়গাটাতে জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি। দেখুন কত সহজেই এখানে আমাদের পেনের কালির দাগটা উঠে গেল। তাই আপনাদেরও যদি এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যে জামা কাপড়ে পেনের দাগ, কালির দাগ লেগেছে, এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। প্রত্যেকেই আমরা মশলা বা কিছু পেস্ট করার জন্য এই ধরনের মিক্সার জার ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, মিক্সার জারে কিছু পেস্ট করতে যাচ্ছি, দেখা যাচ্ছে খাবারটা সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। কারণ মিক্সার জারের যে ঢাকনায় একটি রাবার লাগানো থাকে, ঢেলা হয়ে গেলে এই সমস্যাটা দেখা দেয়। 4 সাইড থেকে খাবারটা বের হয়ে যায়, ঢাকনাটা ঢেলা হয়ে যায়। আর হয়তো সেই মুহূর্তে আমাদের দোকানে নিয়ে যাওয়া সম্ভব নয়, দোকানে যাওয়া। তাই এমার্জেন্সি সময় আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। তারপর যখন সময় হবে অবশ্যই দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনবেন। এই যে রাবারটা ঢেলা হয়ে গেছে, ঢাকনার থেকে আমি রাবারটাকে এইভাবে খুলে নিলাম। এবার আমি কি করব, ডিপ ফ্রিজের কাছে এটাকে নিয়ে চলে যাব। এটাকে আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজের মধ্যে একটু রেখে দেব। যেহেতু আমরা যে মিক্সার জার ব্যবহার করি তার রাবারটা দেখবেন অনেকটাই সফট থাকে, ব্যবহার করতে করতে ঢেলা হয়ে যায়। আর রাবার জিনিস ঠান্ডার কারণে কিন্তু আবার তার আগের শেপে চলে আসে। 10 মিনিট রাখার পর আমি বের করে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর, যেটা ঢেলা হয়ে গেছিলো সেটাও টাইট হয়ে যাবে। এমনকি এটা আমরা সহজেই ব্যবহার করতে পারবো। ঢাকনায় লাগিয়ে নিলাম। আমি এবার দেখাচ্ছি যে কতটা সুন্দর টাইট হয়ে গেছে। এই দেখুন, এবার আমি শুধু ঢাকনাটা বন্ধ করেও মিক্সার জারটাকে সহজেই কিন্তু তুলে ফেলতে পারছি। কোনো রকম এখানে আমার কিন্তু অসুবিধা হচ্ছে না। তাই এমার্জেন্সি সময় অবশ্যই এই টিপসটি আপনারাও ফলো করবেন। যখন সময় হবে তখন দোকানে নিয়ে গিয়ে কিনে আনবেন। আমরা কম বেশি প্রত্যেকেই দড়িতে এইভাবে যখন জামা কাপড় মেলি কী করি, ক্লিপের ব্যবহার করি। কিন্তু সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় অনেক জামা কাপড় আমরা একসঙ্গে রোদ্রে দিই, জামা কাপড় কেচে দিই, অতগুলো হয়তো ক্লিপ থাকে না। দেখুন, এক্সট্রা ক্লিপ যদি আমরা কিনে রেখে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই টাকা খরচা হয়ে যায় এক্সট্রা ক্লিপ কেনার জন্য। আর এক্সট্রা ক্লিপ কিন্তু রোজ রোজ আমাদের ব্যবহারও হয় না। তাই কোনো রকম টাকা পয়সা লাগবে না, আপনাদের এক্সট্রা ক্লিপ কেনারও কোনো রকম প্রয়োজন পড়বে না। এর জন্য কি করতে হবে, পেনের কালি শেষ হয়ে গেলে আমরা কি করি, পেনের সমেত পেনের ঢাকনাটাকেও কিন্তু ফেলে দিই। কিন্তু পেনের কালি শেষ হয়ে গেলে পেনের ঢাকনা আর কখনোই আপনারা ফেলবেন না। পেনের ঢাকনাটাকে দেখুন আমরা ক্লিপের মতো ব্যবহার করতে পারি। এই দেখুন কত সুন্দর, এইভাবে জামা কাপড়ের ওপরে যদি আমরা লাগিয়ে রাখি তাহলে কিন্তু এটা জামা কাপড়টা একদম ক্লিপের মতো আটকে রাখবে। হাওয়া বাতাস যতই দিক না কেন এটা খুলে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর এক্সট্রা ক্লিপ কিনে যে আমাদের টাকাটা নষ্ট হতো, সেই টাকাও কিন্তু নষ্ট হবে না। প্রেসার কুকার আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় প্রেসার কুকার ব্যবহার করতে করতে প্রেসার কুকারের যে হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলটা ঢেলা হয়ে যায়। হয়তো বাড়িতে দেখা যায় আমাদের হাতের কাছে কোনো স্ক্রু ড্রাইভার নেই, তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। যদি কোনো হাতের কাছে স্ক্রু ড্রাইভার না থাকে, কোনো রকম চিন্তা করার কারণ নেই বন্ধুরা।
আমাদের রান্নাঘরে থাকা একটি জিনিস দিয়েই খুব সহজেই আমরা প্রেসার কুকারের যে হ্যান্ডেলটা ঢেলা হয়ে গেছে সেটাকে টাইট করে নিতে পারবো। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে চলুন তাহলে দেখে নিই। কী করব, এখানে একটি চামচ নিয়েছি। অবশ্যই চামচটার যেন হ্যান্ডেলটা সরু হয় সেটা খেয়াল রাখতে হবে। সরু দেখেই এখানে কিন্তু চামচটা আমাদের নিয়ে নিতে লাগবে। এই দেখুন, আমি যে চামচ নিয়েছি হ্যান্ডেলটা একেবারে সরু, সেই হ্যান্ডেলটা দিয়েই আমি কত সুন্দর এখানে টাইট দিয়ে নিলাম। এইভাবে আপনারা স্ক্রু ড্রাইভারের যে কাজটা সেটা কিন্তু চামচ দিয়েও করে নিতে পারেন। এমার্জেন্সি সময় যেটা ঢেলা হয়ে গেছিলো, ধরতে অসুবিধা হচ্ছিল, কত সহজেই আমি এখানে চামচ দিয়ে টাইট দিয়ে নিলাম। এবার রান্নাবাড়ি করতে গেলে আমাদের আর অসুবিধা হবে না, হাতে গরম তাপও লাগবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক এলইডি বাল্ব আমরা ব্যবহার করেই থাকি। অনেক সময় কি হয়, এলইডি বাল্বগুলো যখন পুরনো হয়ে যায় এটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিই। তাই এলইডি বাল্ব ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর খরগোশ তৈরি করে নিতে পারি এলইডি বাল্ব দিয়ে, যেটা দেখতে অসাধারণ লাগে। মার্কেট থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সাই খরচা হয়। কিভাবে আমরা এলইডি বাল্ব দিয়ে খরগোশ তৈরি করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এলইডি বাল্বের মধ্যে আমি এখানে দেখুন নিয়েছি আঠা। বেশ কিছুটা পরিমাণ আঠা আমি এখানে লাগিয়ে নিলাম। এইভাবে কিন্তু সবার প্রথমে একটু আঠা খুব ভালো করে আমাদের লাগিয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, এই যে তুলো নিয়েছি এখানে, তুলোটাকে আমি খুব ভালো করে এইভাবে আঠার সঙ্গে দেখুন কভার করে নিচ্ছি। এইভাবে আঠার সঙ্গে তুলোটাকে খুব ভালো করে আমাদের মানে কভার করে নিতে হবে, যাতে এলইডি বাল্বটা কোনোভাবেই বোঝা না যায়। এর জন্য আমি এইভাবেই পুরো এলইডি বাল্বের ওপরে এইভাবে তুলোটাকে লাগিয়ে নিলাম আঠার সাহায্যে। কিছু সময় রেখে দিলে দেখা যাবে যে তুলোটা এলইডি বাল্বের গায়ে খুব ভালোভাবে লেগে গেছে। তারপর ভালো করে দেখে নেব যে কোথাও ফাঁকা আছে কি না। কোথাও যদি ফাঁকা থাকে তাহলে কি করব, সেই জায়গাটায় আবারও একটু আঠা লাগিয়ে ভালো করে আমরা তুলোটা লাগিয়ে নেব। দেখুন একটা জায়গায় আমার একটুখানি ফাঁকা ছিল, বাল্ব দেখা যাচ্ছিল, সেই জায়গাটায় আমি এইভাবে একটু আঠা লাগিয়ে নিলাম। তারপর সামান্য পরিমাণ একটু তুলো সেই জায়গাতে আমি লাগিয়ে দিলাম। এখানে আমার এলইডি বাল্বটায় ভালো করে তুলো লাগানো হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। এবার আমি কি করব, এখানে কিছুটা আমি কাগজ নিয়েছি, কাগজ দিয়ে গোল গোল করে এইভাবে বল তৈরি করে নিচ্ছি। আপনারা যদি শুধু তুলোর বল তৈরি করেন তাহলে কিন্তু সেটা সহজে শক্ত হবে না, তাই ভেতরে কোনো কাগজ অবশ্যই দেবেন, তাহলে দেখবেন বলগুলো শক্ত হবে। এবার এই তুলোর দিয়ে বলটাকে এইভাবে কাগজের বলটাকে কভার করে নেব, যাতে আমরা ভেতরে যে কাগজটা দিয়েছি সেটা যাতে কোনোভাবেই বোঝা না যায়। এর জন্য আমাদের এটাকে ভালো করে কভার করে নিতে হবে। এখানে আমি টোটাল 4টে বল তৈরি করে নিয়েছি। এই দেখুন 4টে বল আমার হয়ে গেছে তৈরি করা। এবার এটাকে আমরা সাইডে রেখে নেব। তারপর এখানে আমি পাতার যেরকম শেপ হয়, পাতার শেপের মতো করে দুটো কার্ডবোর্ড কেটে নিয়েছি। একদম পাতলা দেখে কার্ডবোর্ড কাটতে হবে। আপনারা চাইলেও মোটা ধরনের কোনো কাগজ কেটে নিতে পারেন। তুলো নিয়ে সেই কার্ডবোর্ডটাকে ভালো করে একটু কভার করে দিচ্ছি, যাতে কার্ডবোর্ডটা কোনোভাবেই বোঝা না যায়। এই দেখুন একটি আমার এখানে রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি এখানে আরও একটি তুলো এইভাবে বিছিয়ে নিয়ে কার্ডবোর্ডটাকে কভার করে নিলাম। এই দেখুন এখানে কিন্তু দুটোই আমার পুরোপুরি রেডি হয়ে গেল। এবার আমরা কি করব, পিঙ্ক কালারের আমাদের বাড়িতে যে
মানে এই ধরনের পেপার থাকে না, আর্ট পেপার, এখানে পিঙ্ক কালারের আর্ট পেপার নিয়ে নিচ্ছি। যদি আর্ট পেপার না থাকে নর্মাল সাদা পেজকেও পিঙ্ক কালারের কালার করে নিয়ে করতে পারেন। দুটো টুকরো করে নিলাম। টুকরো দুটোকে একইভাবে যেরকমভাবে মানে শেপ হয় পাতার শেপ, সেরকমভাবে আমি একটি পাতার শেপ এখানে দিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি পাতার শেপ দিয়ে নিলাম। কার্ডবোর্ডটা যেটা তুলো দিয়ে আমি কভার করে নিয়েছিলাম তার মধ্যে আমি কি করব, এইভাবে সামান্য পরিমাণে একটু আঠা আমি লাগিয়ে নিচ্ছি। তারপর পিঙ্ক কালারের যে পাতার শেপ করে নিয়েছিলাম সেটার উপরে আমরা এই যে এটাকে লাগিয়ে দিলাম। দেখুন, কিছু সময় রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে জুড়ে যাবে। আঠাটা লাগিয়ে নিতে হবে। আর একটা যেটা আছে সেটাতেও আমি একইভাবে আঠা লাগিয়ে নিয়ে পিঙ্ক কালারের আর্ট পেপারটাকে এইভাবে আটকে দিলাম। দুটোই কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমরা কিভাবে খরগোশটা তৈরি করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে আমরা কি করব, এই দেখুন যে বলগুলো তৈরি করেছিলাম সেই বলগুলোর মধ্যে সামান্য তুলো দিয়ে এইভাবে বাল্বের যে কোনো এক পাশে আমাদের আটকে নিতে হবে। এইভাবে দেখুন আমি কি করছি, 4টে পা তৈরি করব। এর জন্য যে কোনো নিচের দিক দিয়ে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখুন এখানে আমার 3টে লাগানো হয়ে গেছে। আরও একটি যেটা বাকি আছে সেটাকেও আমি এইভাবে লাগিয়ে নিলাম। পা আমার 4টে পা হয়ে গেছে। খরগোশের কান করার জন্য আবারও আমি সামান্য পরিমাণ আঠা দিয়ে যে পিঙ্ক কালারের পেপার লাগিয়ে রেখেছিলাম আর্ট পেপার, সেটাকে আমি এইভাবে দু সাইডের মধ্যে লাগিয়ে নিলাম। তাহলে দেখুন খরগোশের যে শেপটা, বডি শেপ, সেটা কিন্তু পুরোপুরি চলে এসছে। দেখেই বুঝতে পারছেন, এটা যে দেখবে সেই কিন্তু বলবে যেটা খরগোশের বডির শেপ চলে এসছে। এবার আমাদের কি করতে হবে, চোখ বানাতে হবে। চোখ তৈরি করার জন্য আপনারা চাইলে কালো কালারের যে পুঁতি হয় সেই পুঁতিও ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা চাইলে এই যে আমার মতো কেস পেন নিয়ে নেবেন, দিয়ে দু সাইডে এইভাবে গোল করেও কিন্তু আপনারা চোখ তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন কেস পেন দিয়ে কিন্তু দুপাশে দুটো চোখ আমি এইভাবে এঁকে দিলাম। এবার আমরা কি করব, মুখের জন্য আপনারা চাইলে লিকুইড যে সিঁদুর হয় সেটাও ব্যবহার করতে পারেন, কিংবা এই ধরনের যে নেল পালিশ হয় নেল পালিশ দিয়েও আপনারা মুখটা তৈরি করে নিতে পারেন। তাহলেই কিন্তু আমাদের খুব সহজেই তৈরি হয়ে যাবে যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেই জিনিস দিয়ে অসাধারণ খরগোশ। আর দেখুন দেখতেও কতটা ভালো লাগছে। তাই বাচ্চাদেরকে এই ধরনের খরগোশ বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খুশি হবে। এমনকি আমরা বাজার থেকে অনলাইন থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হয়, টাকা পয়সাও কিন্তু খরচা করতে লাগবে না। আইডিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও বাড়িতে তৈরি করবেন। আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই ছোট্ট আইডিয়াটি শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। পটল জাতীয় সবজি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় পটল যখন আমরা কাটি বা খোসা ছাড়াই ছুরি বটি দিয়ে খোসার সঙ্গে কিন্তু পটল জাতীয় সবজি অনেকটাই উঠে আসে, যেটা আমাদের অপচয় হয়। আর দেখা যায় ছুরি বটি দিয়ে পটল কাটতে গেলে অনেকটা সময় লাগে খোসা ছাড়াতে গেলে। তাই ছুরি কিংবা বটি কোনো কিছুর প্রয়োজন পড়বে না পটলের খোসা ছাড়াতে গিয়ে। এমনকি খোসার সঙ্গে আমাদের একটু পটল কিন্তু নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে ওষুধের খালি এই ধরনের প্যাকেটগুলো থাকে, ওষুধ খাওয়ার পর প্যাকেটগুলোকে ফেলে দিই, তাই এই ধরনের প্যাকেটগুলো ভুলেও আর ফেলবেন না। এই ধরনের প্যাকেট দিয়েই দেখুন আমি পটলটাকে এইভাবে একটু আঁচড়ে নিচ্ছি। আমরা অনেক সময় ভাজার জন্য পটল খোসা ছাড়াই এইভাবে ছাড়িয়ে দেখবেন খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, এমনকি খোসার মধ্যে আপনাদের একটু পটলও নষ্ট হয় না। এবার আপনারা ভাজার জন্য খুব সহজেই এটা কেটে নিতে পারবেন।
তাছাড়া আরও একটি পদ্ধতি দেখাবো, যেটা ভাজার জন্য না, তরকারিতে আপনারা দিতে পারবেন। তার খোসা ছাড়ানোর জন্য কোনো রকম আপনাদের ছুরি কিংবা বটির কিন্তু প্রয়োজন পড়বে না। এর জন্য কি করব, আমাদের বাড়িতে যে পিলার থাকে সেটার সাহায্যে আপনারা যদি খোসা ছাড়ান, দেখবেন এত তাড়াতাড়ি খোসা ছাড়ানো হবে। সেই সঙ্গে খোসার মধ্যে আমাদের এই দেখুন একটু পটল কিন্তু নষ্ট হচ্ছে না। তাই দুটো টিপস শেয়ার করলাম। তরকারি রান্না করলে অবশ্যই এইভাবে পিলারের সাহায্যে খোসা ছাড়াবেন, আর ভাজা যদি করতে হয় তাহলে এই ধরনের ওষুধের খালি প্যাকেট দিয়ে ছাড়ালে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা কখনো প্রেসার কুকারের মধ্যে কোলগেটের ব্যবহার করেছেন? কেন আমরা প্রেসার কুকারের মধ্যে কোলগেটের ব্যবহার করব, চলুন দেখে নিই। অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে আমাদের প্রেসার কুকার এইভাবে পুড়ে যায়, আর পুড়ে যাওয়া প্রেসার কুকার পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগে। আমাদের অনেক সময় হাতে এতটা সময় থাকে না, বা খাটনিও করতে লাগে। সামান্য পরিমাণ একটু সাদা কালারের কোলগেট নিয়ে নিয়েছি, যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে কিন্তু আপনারা নিতে পারেন। তারপর কি করব, এখানে আমি নিয়ে নিচ্ছি, সেই সঙ্গে এখানে যে আমাদের বাড়িতে ওষুধের খালি প্যাকেট থাকে, অবশ্যই ফয়েল পেপারের ওষুধের প্যাকেট নেবেন। তারপর এখানে আমি কিছু সময়ের জন্য একটু যদি ডলে নিই, অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগবে না। কিছু সময় একটু ঘষলেই দেখবেন কত সুন্দর পোড়াটা আপনাদের পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে আপনাদের সময়ও বাঁচলো, খাটনিটাও কমে গেল। চলুন নর্মাল জল দিয়ে আমি প্রেসার কুকারটার ভেতরটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ছোট্ট টিপস, আশা করছি অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু উপকার পাবেন। শুকনো লঙ্কার তরকারি খেতে অনেকেই আমরা ভীষণ পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয়, শুকনো লঙ্কার তরকারি খেলে অনেক সময় আমাদের গ্যাস অম্বল হয়ে যায়, গলাপুক জ্বালা করে। তাই শুকনো লঙ্কার তরকারি খেলে আর কখনোই গ্যাস অম্বল হবে না, গলাপুক জ্বালা করবে না। এর জন্য যে কাজটি করবেন, শুকনো লঙ্কার তরকারি রান্না করার আগে আমরা যখন ভাত বা ডাল রান্না করি, তার উপরে যে গরম বাষ্পটা বের হয়, কোনো ঝাঁঝরি হাতার মধ্যে শুকনো লঙ্কাগুলোকে নিয়ে ভাতের হাঁড়ির ওপরে আপনারা কি করবেন, 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেবেন। দেখুন এখানে আমি একটি ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাগুলোকে ঝাঁঝরি হাতার ওপর দিয়ে দিলাম। এবার কি করব, হাঁড়ির ঢাকনাটাকে আমি এখানে বন্ধ করে নেব, আর বন্ধ করে 1 মিনিট মতো একটু রেখে দেব। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এতে কি হবে, এই যে গরম ভাবটা লাগবে, যার কারণে লঙ্কাটা নরম হয়ে যাবে, আর এই লঙ্কাটা পেস্ট করতেও সুবিধা হবে। এই লঙ্কাটা রান্নায় ব্যবহার করলে তরকারির কালারও ভালো হবে। এর লঙ্কার তরকারি খেলে গ্যাস অম্বল হবে না, অতিরিক্ত ঝাল ভাবও কমে যাবে। মশার উৎপাতে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে উঠি বন্ধুরা। দেখা যায় আমরা দরজাতে জানলাতে নেট দিয়ে রাখি, তা সত্ত্বেও সেখান থেকেও মশা আমাদের ঘরে ঢুকে যায়। আর এই যে মশারা শুধু যে আমাদের ঘর বাড়িতে ঢুকে উৎপাত শুরু করে তা নয়, মশাগুলো ডেঙ্গুর মতো রোগ হয়, ভীষণ সাহায্য করবে। তাই ঘর মোছার জলের মধ্যে অবশ্যই একটু জিনিস কিনে আনা হয়, সেগুলো তো শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যান্সারের মতো রোগ ব্যাধি বাসা বাঁধে। আমরা ঘরোয়া উপায়ে যদি কিছু টিপস অ্যাপ্লাই করি, মশাকে কিন্তু খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি। এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, আর ঘরোয়া উপায়ে, প্রাকৃতিক উপায়ে মশাও চলে যাবে। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই যে জিনিসটা সব সময়ই থাকে বন্ধুরা, সেটা হলো দেশলাই কাঠি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও দেশলাই কাঠি আমরা যদি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি, বাড়ি থেকে কিন্তু মশাকে আমরা খুব সহজেই তাড়িয়ে ফেলতে পারবো। কিভাবে আমরা দেশলাই কাঠি ব্যবহার করে বাড়ি থেকে মশা তাড়াবো, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে কি করতে হবে, এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ দেশলাই কাঠি নিয়ে নিয়েছি, প্রায় 15-20টার বেশি দেশলাই কাঠি নিয়ে নিয়েছি। দেশলাই কাঠির সামনের দিকটা দেখবেন বারুদ থাকে, এই বারুদের গন্ধটাই কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না। এই দেখুন কি করব, বারুদের এই যে জায়গাগুলো আছে না, যেখানটায় বারুদ আছে, সেই জায়গাগুলোকে আমি এইভাবে ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি। মানে আমাদের এখানে কাঠি নয়, এই শুধু বারুদটাই লাগবে। বারুদের গন্ধ আর সেই সঙ্গে আরও কিছু জিনিস আমরা যদি মিশিয়ে নিতে পারি, তাহলে আমাদের বাড়ি থেকে মশা খুব সহজেই কিন্তু চলে যাবে। এই দেখুন আমি এখানে বারুদটাকে আলাদা করে নিলাম। এখানে আর যে জিনিস আমি ব্যবহার করব বন্ধুরা, কর্পূর। পুজোতে যে আমরা কর্পূর ব্যবহার করি, সেই কর্পূর, এই কর্পূরটা অনেকটা বড় ছিল, আমি সেই বড় কর্পূরের থেকে এইভাবে ভেঙে
টুকরো করে মানে নিয়েছি, সেই কর্পূরটাকে আমি এখানে দিয়ে দিলাম। কর্পূরটাকে দিয়ে আমাদের কি করতে হবে, ভালো করে একটুখানি এইভাবে গুঁড়ো করে নিতে হবে। কর্পূরের গন্ধ ভীষণ স্ট্রং হয়, রুম ফ্রেশনার হিসাবেও কাজ করে। আর কর্পূর কিন্তু মশা পোকামাকড় তাড়াতেও ভীষণ সাহায্য করে। কর্পূরটাকে ভালো করে দেখুন আমি এখানে এইভাবে থেতো করে নিলাম, মানে গুঁড়ো করে নিলাম। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এই যে আদা গন্ধ এতটাই স্ট্রং হয়, মশা তো তাড়াবেই, সেই সঙ্গে আমাদের বাড়ি থেকে অন্যান্য পোকামাকড় তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করবে। এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি আদা। কি করব এবার, দেখুন আদাটাকেও আমি এখানে এইভাবে থেতো করে নিচ্ছি, মানে যাতে আদার রসটা ভালোভাবে বের হয়। ভালো করে কিন্তু এখানে দেখুন আমি আদাটাকেও থেতো করে নিয়েছি, এই দেখুন, যাতে রসটা ভালোভাবে বের হয়। এরপর আরও একটি জিনিস এখানে আমরা ব্যবহার করব বন্ধুরা, এই দেখুন নিম পাতা। কম বেশি আমাদের বাড়ির আশেপাশে কিন্তু প্রত্যেকেরই নিম গাছ আছে, আপনারা এরকম টাটকা নিম পাতা নিয়ে আসবেন। নিম পাতা পোকামাকড় তো দূর করবেই, মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। এখানে আমি দেখুন বেশ কিছুটা পরিমাণ নিম পাতা নিয়েছি। এবার আমরা কি করব, এই যে নিম পাতাটা নিয়েছি, নিম পাতাটাকে না আমি খুব ভালো করে একটু থেতো করে নেব, যাতে নিম পাতার রসটাও খুব ভালোভাবে বের হয়। কারণ নিম পাতার যে রসটা, সেটার মধ্যেই নিম পাতার গন্ধটা উপকারী গুণ থাকে, যেটা পোকামাকড় তো দূর করবেই, বাড়ির থেকে মশা তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করবে। তাই এটাকে ভালো করে একটু থেতো করে নিতে হবে। দেখুন তাহলে এখানে আমি কিন্তু নিম পাতাটাকেও খুব ভালো করে থেতো করে নিয়েছি, রসটাও নিম পাতার বের হয়ে গেছে। এবার আমি কি করব, একটি পাত্রের মধ্যে এখানে দেখুন আমি নিয়েছি জল। এখানে আমি 1 গ্লাস পরিমাণ জলের জন্য আমি এখানে যতটা নিম পাতা ব্যবহার করেছি, আপনারা যদি বেশি জল দিতে চান তাহলে আরও বেশি পরিমাণে নিম পাতা ব্যবহার করবেন। এখানে আমরা এই যে কর্পূর, আদা, নিম পাতা, সেই সঙ্গে আমরা যে দেশলাই কাঠির বারুদের অংশটা নিয়েছিলাম, সেটাকেও এইভাবে আমি জলের মধ্যে দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব, যাতে সব উপকরণ জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখানে আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ভালো করে। এবার কি করব, এইভাবে আমাদের সুন্দর করে মিশিয়ে নিতে হবে, কারণ আমরা যে 15 মিনিট রেখেছিলাম, এই বারুদের অংশগুলো কিংবা কর্পূর, নিম পাতার রস, আদার রস জলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার এটাকে আমরা কি করব, এখানে আমি একটি পুরনো ছাঁকনি নিয়েছি, আর এটাকে আমরা এইভাবেই ছেঁকে নিচ্ছি, কারণ এখানে নিম পাতার অবশিষ্ট অংশ আছে, সেই সঙ্গে দেশলাই কাঠির অবশিষ্ট অংশ আছে, সেগুলোকে আলাদা করে নিলাম। এই যে আমরা জলটা তৈরি করলাম, এটা কিন্তু ভীষণ একটি উপকারী স্প্রে তৈরি হয়ে গেল। কিভাবে এটা ব্যবহার করলে আমরা মশা তাড়াতে পারবো বাড়ির থেকে, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল আছে, এই ধরনের বোতলও নিতে পারেন আপনারা। ঢাকনা এরকম ছোট ছোট করে ছিদ্র করে নেবেন। এখানে আমি ঢাকনার মধ্যে ছোট ছোট করে ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে স্প্রে যে বোতল হয়, স্প্রে বোতলও কিন্তু ব্যবহার করতে পারেন। আমরা কি করব, এই যে এই বোতলটা রেডি করে নিয়েছি, এই বোতলটার মধ্যে দেখুন মিশ্রণটাকে আমি এইভাবে ভরে নিলাম। এরকমভাবে আপনারা বেশ কিছুটা মিশ্রণ তৈরি করে নিন। রোজ রোজ তৈরি করার প্রয়োজন পড়বে না, আর এটা একবার তৈরি করলে আপনারা 5-6 দিন আরামসে ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করব, আমরা প্রত্যেক দিনে প্রত্যেকেই ঘর মুছে থাকি, আর ঘর মোছার সময় আমরা যদি এই যে এই মিশ্রণটা যে জল দিয়ে ঘর মুছি, সেই জলের মধ্যে দিয়ে দিতে পারি, কিংবা নর্মালভাবে এরকমভাবে একটু স্প্রে করে দিই। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি যেহেতু ফুটো করে নিয়েছি তাই সহজেই বের হচ্ছে। তারপর আমরা যদি এটা দিয়ে ঘরটা মুছে নিই, তাহলে কিন্তু ঘরের মধ্যে কখনোই আর আরশোলা কিংবা আমাদের মাছি আর মশার উৎপাত হবে না। কারণ ঘরের মেঝো থেকেই কিন্তু বের হবে কর্পূরের গন্ধ, সেই সঙ্গে নিম পাতার গন্ধ আর বারুদের একটা গন্ধ, যেটা মাছি এমনকি আরশোলা আর মশা, সবচেয়ে বেশি সমস্যা হলো মশা তাড়াতেও ভীষণ সাহায্য করবে। তাই ঘর মোছার জলের মধ্যে অবশ্যই একটু দিয়ে দেবেন।
এতে ঘরও কিন্তু পরিষ্কার হবে, যেহেতু কর্পূর ব্যবহার করা হয়েছে ঘরের নেগেটিভ এনার্জিও থাকবে। দেখা যায় আমাদের বাথরুমের যে ড্রেনের মুখটা থাকে সেই জায়গা দিয়ে সন্ধ্যা হতে না হতে মশা চলে আসে, তাই প্রত্যেক দিন দুবেলা করে আপনারা এইভাবে একটু স্প্রে করে দেবেন বাথরুমে, তাহলে দেখবেন বাথরুম দিয়ে যে ড্রেন সেই সব জায়গা থেকে মশা আসবে না, বাথরুম থেকেও সুন্দর গন্ধ বের হতে থাকবে, ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস হবে। ঘরে যেখানে বেসিন বা সিঙ্ক আছে সেই সব জায়গাতে ওই মিশ্রণটা স্প্রে করে দিন, যাতে মশারা লুকিয়ে না থাকতে পারে। বিকেল হতে না হতেই আপনারা জানলার যে গ্রিলগুলো আছে গ্রিলের মধ্যে মিশ্রণটা এইভাবে স্প্রে করবেন, পর্দাতেও এইভাবে একটু স্প্রে করে দিন। এই দেখুন, তাহলে কি হবে, এর গন্ধের কারণে জানলা দিয়েও ঢুকবে না। বাড়িতে কোনায় কোনায় আপনারা এটাকে দুবার করে স্প্রে করুন, আশা করছি প্রাকৃতিক উপায়েই আপনারা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে। ঘরে পড়ে থাকা পুরনো পলিথিন দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন খুব সুন্দর পাখি। যে এই ধরনের পাখিগুলো আমরা মার্কেট থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হয়, আপনারা বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারেন, কিংবা শোকেসের মধ্যে সাজিয়েও কিন্তু রাখতে পারেন। কিভাবে আমরা কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই বাড়িতে থাকা পুরনো পলিথিন দিয়ে পাখি তৈরি করব, চলুন দেখে নিই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও কিন্তু দেখে তৈরি করতে ইচ্ছা করবে। এর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটি পলিথিন, সাদা কালারের পলিথিন। সবার প্রথমে এইভাবে চৌকো করে কেটে নিলাম দুটো টুকরো। তারপর দেখুন এটাকে ভাঁজ করলেই কিন্তু একদম ত্রিকোণ আকৃতি তৈরি হয়ে যায়। এই দেখুন, এইভাবে ভাঁজ করলে একদম সমান মাপের ত্রিকোণ আকৃতি হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে সুচ সুতোর সাহায্যে পলিথিনের এইভাবে দুপাশের অংশ সেলাই করে নিতে হবে। দেখুন এইভাবে আমি সুতোর সাহায্যে দুপাশের অংশ সেলাই করব, মাঝখানটায় কিছুটা জায়গা ফাঁকা রাখবো, যাতে সেখান থেকে আমরা কিছু জিনিস ভেতরে দিতে পারি। এর জন্য আমি কিছুটা জায়গা ফাঁকা রেখে আবারও যে উল্টো দিকে সাইড আছে সেই দিকটায় এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমার দেখুন পুরোটা সেলাই করা হয়ে গেছে। এবার কি করব, এবার আমাদের এটাকে পলিথিনটাকে ধীরে ধীরে একটু সোজা করে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, এই কাজটা একটু ধীরে ধীরে করতে হবে, তা না হলে সেলাই খুলে যাবে, পলিথিন ছিঁড়ে যাবে। তাই ধীরে ধীরে এইভাবে আমি সেলাইটাকে ভেতরের দিকে দিয়ে দিলাম, সোজা করে নিলাম, মানে পলিথিনটাকে সোজা করে নিচ্ছি। তাহলে কি হবে, সেলাইটা ভেতরের দিকে থাকবে, বোঝা যাবে না। আর মাঝখানটা এই যে ফাঁকা রেখেছি, এই জায়গাটায় কি করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে পলিথিনগুলো থাকে, যে কোনো বেকার পলিথিন আপনারা কি করবেন, ছোট ছোট করে এইভাবে পলিথিনটাকে টুকরো করে নিন। দেখুন এইভাবে ছোট ছোট করে পলিথিনটার আমি অনেক এখানে টুকরো করে নিলাম। এবার আমি কি করছি, পলিথিনের সব টুকরোগুলোকে এই দেখুন এইভাবে যেটার মধ্যে সেলাই করে নিয়েছিলাম তার মধ্যে আমরা এইভাবে ভরে নিচ্ছি। যে জায়গাটা ফাঁকা ছিল সেই জায়গাটাতে আবার আমি সুতো দিয়ে ভালো করে একটু সেলাই করে নেব। এইভাবে আমাদের সুতো দিয়ে ভালো করে একটু সেলাই করে নিতে হবে, যাতে ভেতরে যে পলিথিনের টুকরোগুলো দিলাম সেগুলো না খুলে যায়, তাই এটাকে সেলাই করে নিলাম। কত সুন্দর ফোলাও হয়ে গেছে পলিথিনগুলো ঢোকানোর কারণে। এবার আমরা কি করব, যে কোনো এক পাশে এইভাবে আমরা গোল করে একটু ধরব, তারপর আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে, এখানে আমি একদম সবুজ কালারের সেলুটেপটা ব্যবহার করছি। যদি সবুজ কালারের সেলুটেপ না থাকে কোনো ব্যাপার না, আপনারা নর্মাল সেলুটেপ ব্যবহার করতে পারেন। দেখুন এখানে কিন্তু পাখির বডির যে শেপ সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আবারও আমি এইভাবে সাদা কালারের পলিথিন সরু করে কেটে নিলাম, সেই সঙ্গে ব্লু কালারের পলিথিনও আমরা কেটে নেব।
এখানে আপনারা আপনাদের পছন্দের মতো যে কালারের পছন্দ সেই কালারের পলিথিনের টুকরো এইভাবে সরু সরু করে কেটে নেবেন। তারপর এরকমভাবে ঘুরিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমে একটু পেন দিয়ে ডিজাইন করে নিন, তারপর এইভাবে গোল করে কাটবেন। তাহলে দেখবেন পলিথিনের টুকরোগুলো খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে। সাদা কালারটা কাটা হয়ে গেছে। ঠিক একইভাবে যে আমি ব্লু কালারের পলিথিনটা নিয়েছি সেটাকেও দেখুন এইভাবে আমি কেটে রেডি করে নিলাম। একইভাবে আমাদের আরও একটি কালার আমি কেটে নেব, সেটা হলো পিঙ্ক কালার। 3টে কালার আমি ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দের মতো এক কালারও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে দেখুন সবার প্রথমে ব্লু কালারটাকে আমি নিচ্ছি। এইভাবে আমাদের পেঁচাতে হবে। আপনাদের যদি ব্লু গান আঠা থাকে সেটা ব্যবহার করতে পারেন, না হয় আপনারা সেলো টেপের সাহায্যে এক পাশ লাগিয়ে তারপর এটাকে এইভাবে ঘুরিয়ে নিন। যখন শেষ হয়ে যাবে শেষ মাথাতেও আবারও একটু সেলো টেপ লাগিয়ে দেবেন। এইভাবে দেখুন আমি ব্লু কালারের পলিথিনটা লাগানোর পর সেলো টেপ লাগিয়ে নিয়েছি। তার উপর থেকে আবারও আমি সাদা কালারের পলিথিন এইভাবে যে টুকরোগুলো করে রেখেছিলাম সেটাকে পেঁচিয়ে নিয়েছি। এইভাবে আমাদের পেঁচাতে হবে। আর এই যে ডিজাইনের যে অংশটা আছে সেটাকে আমরা এইভাবে খুলে নেব। আর শেষ মাথায় অবশ্যই সেলো টেপ লাগিয়ে দেব, টাইটভাবে আটকে থাকবে, এটা আর খুলবে না। সাদা কালারের ওপর আবারও আমরা ব্লু কালারের পলিথিনের কেটে রাখা টুকরোটা এইভাবে লাগিয়ে নিলাম। এইভাবেই আমরা কিন্তু 3টে কালারই ব্যবহার করব, সাদা, ব্লু আর হালকা পিঙ্ক কালার। এই দেখুন এখানে আমার লাগানো হয়ে গেছে। আর এইভাবে যে কাটা অংশগুলোকে এইভাবে একটু খুলে দিতে হবে, তাহলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এখানে কিন্তু আমার পাখির যে বডিটা সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা কি করব, এখানে আমি পেন নিয়ে নিয়েছি, মার্কারের পেন দিয়ে চোখটা এঁকে নিচ্ছি। মার্কারের পেন দিয়ে চোখটা আঁকলে দেখবেন সহজে কিন্তু এটা উঠতে চায় না, অনেক দিন থাকে মার্কারটা। এবার আমাদের তৈরি করতে হবে পাখির ঠোঁট। পাখির ঠোঁট তৈরি করার জন্য এখানে আমরা একটি ছোট্ট কাজ করব। এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন আমাদের বাড়িতে যে এই ধরনের আর্ট পেপার থাকে অবশ্যই লাল কালারের, এখানে আমি আর্ট পেপার নিয়েছি। আর্ট পেপারটাকে আমি এইভাবে ভালো করে একটু মুড়িয়ে নিলাম, মানে কোণ মতো করে আমাদের নিতে হবে। তারপর এটাকে আমি এইভাবে ছোট্ট করে কেটে নিচ্ছি। আর এটাকে টাইট করে আমরা এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে নেওয়ার পর এখানে দেখুন আমি আরেকটু ছোট করে নিচ্ছি। তারপর আমি এটাকে আটকানোর জন্য ব্যবহার করব আঠা। আঠার সাহায্যে আপনারা কি করবেন, এটাকে ভালোভাবে আটকে দিতে পারবেন। এখানে আমি একটু সামান্য ফেভিকল আঠার ব্যবহার করছি। কিছু সময় রাখলেই দেখবেন ফেভিকল আঠা একদম টাইটভাবে একদম আটকে যাবে আর সহজে খুলবে না। এটাকে আমি টাইট করে এইভাবে লাগিয়ে দিলাম। দেখুন কত সুন্দর এখানে আমাদের পাখিটা তৈরি হয়ে গেল। পাখিটা তৈরি করার জন্য কিন্তু আমাদের এখানে কোনো রকম টাকা পয়সা খরচা করতে লাগলো না। আপনারা এরকম 2-3টে পাখি তৈরি করে আপনাদের শোকেসেও কিন্তু সাজিয়ে রাখতে পারেন। আশা করছি দেখতে আপনাদেরও ভালো লাগবে শোকেসটা। বা বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে বাচ্চাদেরকেও আপনারা কিন্তু এই ধরনের পাখি বানিয়ে দিতে পারেন। টাকা পয়সার ব্যাপার লাগে না, শুধু একটু সময় হলেই কিন্তু এই ধরনের অসাধারণ পাখি তৈরি করা হয়ে যায়। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু নিজেরাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কি করবে, এই যে এরকমভাবে একটু দড়ি বেঁধে নেবে। তাহলে কি হবে, দড়িটা বাঁধলে পাখিটাকে যে কোনো জায়গায় যদি টানিয়ে দেয় সহজেই পাখিটা নড়তে থাকবে। আর বাচ্চারা দেখে কিন্তু খুশিও হবে, খেলা করতেও থাকবে। দেখুন কোনো রকম টাকা পয়সা ছাড়া তৈরি হয়ে যায়। আর এটা তৈরি করতে কিন্তু আমরা যে জিনিসগুলো ফেলে দিই সেই সব জিনিস দিয়েই আমরা কাজে লাগিয়ে তৈরি করতে পারি।